সকল শিক্ষার্থীবৃন্দকে আমার এডুকেশনাল টিউটোরিয়াল সেন্টারে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজ আলোচনা করব নবম শ্রেণীর বাংলা পাঠ্য সাহিত্য সঞ্চয়নের প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। লিখেছেন মুকুন্দ্র চক্রবর্তী। প্রথমে এই কবিতার সংক্ষেপে বিষয় তুলে ধরব, তারপর মূল আলোচনায় যাব। কলিঙ্গ বলতে ভারতের পূর্ব উপকূলের একটি ঐতিহাসিক অঞ্চলকে বোঝানো হতো, যা মূলত বর্তমান উড়িষ্যা রাজ্য এবং অন্ধ্রপ্রদেশের উত্তর অংশ জুড়ে বিস্তৃত ছিল। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার মূল বিষয়বস্তু হল দেবী চণ্ডীর রোষানলে কলিঙ্গ দেশে নেমে আসা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা, যেখানে ঘন কালো মেঘ, তীব্র ঝড়, বিদ্যুৎ চমকানো ও মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মানুষ আতঙ্কিত হয় এবং প্রকৃতির রুদ্র রূপ ফুটিয়ে তোলা হয়েছে, যা চণ্ডীমঙ্গল কাব্যের অংশ। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতার উৎস চণ্ডীমঙ্গল কাব্যের আখ্যাতিক খণ্ড। কবি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে কিছু বলে রাখা ভালো। কবি মুকুন্দরাম চক্রবর্তীর পিতা হচ্ছে হৃদয় মিশ্র, মাতা হচ্ছে দৈবকী। কবি মুকুন্দরাম চক্রবর্তী দিদার মামুর শরীফের অত্যাচারে উৎখাত হয়ে তিনি আনুমানিক 1557 খ্রিস্টাব্দে মেদিনীপুরের আররা গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের দ্বারস্থ হন। তার পৃষ্ঠপোষকতায় চণ্ডীমঙ্গল কাব্য রচনা করে কবি কঙ্কন উপাধি লাভ করেন। আর একটা কথা বলে রাখা ভালো, চণ্ডীমঙ্গল এই যে কাব্যটা, এই কাব্য হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর হয়। এবার আমাদের পাঠ্য কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্পর্কে আলোচনা করব। মেঘে করিল অন্ধকার, মেঘে করিল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। এখানে কইল শব্দের অর্থ হচ্ছে করিল, অঙ্গ শব্দের অর্থ হচ্ছে দেহ, আপনার শব্দ অর্থ নিজে। আকাশ পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, তাই কেউ নিজে নিজের দেহ দেখতে পারছে না। ঈশানে উড়িল মেঘ সগনে চিকুর। এখানটায় ঈশান শব্দের অর্থ হচ্ছে উত্তর পূর্ব কোণ। আমাদের 10টা দিক আছে, তার মধ্যে এই ঈশান কোণ হচ্ছে উত্তর পূর্ব কোণ। এবং চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। উত্তর পূর্ব কোণে মেঘে বিদ্যুৎ সহ আওয়াজ করছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর এবং উত্তর দিক থেকে পবন অর্থাৎ বাতাস মেঘের সঙ্গে ডাকতে ডাকতে বয়ে আসছে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল। নিমিষেক মানে চোখের পলক, মানে এক পলককে বোঝায়। চোখের পলকে কোথা থেকে মেঘ এসে আকাশে গগন অর্থাৎ আকাশ মণ্ডলে জমা হয়েছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ অর্থাৎ 4 প্রকার মেঘের কথা এখানে উল্লেখ করা হয়েছে। মেঘে 4টি রূপ, সংবর্ত, আবর্ত, পুষ্কর আছে, দ্রোণ। এই 4 প্রকার মেঘ মুষলধারে জল দিচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কলিঙ্গ প্রদেশে মেঘ উড়ে এসে উচ্চনাদ, নাদ শব্দের অর্থ হচ্ছে গর্জন, উচ্চ স্বরে গর্জন করছে। প্রলয়, প্রলয় অর্থাৎ ঝড়, প্রলয় গনিয়া অর্থাৎ ঝড়ের গণনা করে প্রজা ভয়ে বিষাদগ্রস্ত হয়ে গেছে। হুর হুর দূর দূর ভয়ে ঘন ঝড়, বিপাকে ভবনচারী প্রজা দিল রর। অর্থাৎ হুর হুর দূর দূর করে ঝড় বয়ে চলেছে, বিপাকে মানে বিপদগ্রস্ত হয়ে ভবন অর্থাৎ ঘর ছেড়ে প্রজা দিল রর। রর শব্দের অর্থ হচ্ছে দৌড়িয়ে পালানো, অর্থাৎ ভবন ছেড়ে প্রজা দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে।
তারপর বলছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। এখানে হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ, অর্থাৎ মাঠের শস্যকে বোঝানো হয়েছে। মাঠের শস্য যা ছিল ধুলোয় আচ্ছাদিত অর্থাৎ আবরিত হইল। আর এই ঝড়ের প্রকোপে শস্য অর্থাৎ ধান থেকে আরম্ভ করে যেসব ফসল, বিশেষ করে ধান, সেগুলা সব মাটির সাথে মিশে যায়। এই দেখে প্রজা চমকে যাচ্ছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। এই চার মেঘ অর্থাৎ আমরা কি কি বলেছি? সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ, এই চার মেঘ জল দিচ্ছে। অষ্ট গজরাজ অর্থাৎ ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদত্ত, সার্বভৌম, সুপতি। গজরাজ শব্দ অর্থ হাতি। এই হাতি যেভাবে হাতির মতন জল দিচ্ছে। সগনে চিকুর পরে ব্যঙ্গ তরকাবাস। সগনে অর্থাৎ ঘন ঘন, চিকুর অর্থাৎ চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ, পরে ব্যঙ্গ তর্কাবাজ, ব্যঙ্গ অর্থাৎ ব্যাঙের মতো ধক করে বাজ পড়ছে। করিকর শব্দের অর্থ হচ্ছে, করি অর্থ হচ্ছে হাতি, আর যে কর অর্থ সুর, হাতি সুরের সমান জল ও ধারা বইছে। জলে মহি একাকার পথ হইলারা। জলে মহি অর্থাৎ পৃথিবী জলে পরিপূর্ণ হয়ে যায়, পথ তারা দেখতে পাচ্ছে না, সব হারিয়ে ফেলেছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। আর ঘন ঘন কি শোনা যাচ্ছে? এই চার মেঘের গর্জন। কারো কথা শুনিতে না পায় কোনো জন। চার মেঘের গর্জন শোনা যাচ্ছে, শুধু সেইটা মানুষরা শুনতে পাচ্ছে, কিন্তু একে অপরের কথা, কোনো কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাই সন্ধ্যা দিবস রজনী। এখানে পরিচ্ছিন্ন শব্দের অর্থ হচ্ছে পৃথক করা, অর্থাৎ বিভক্ত করা। মানে বিভক্ত করা নাহি মানে যাচ্ছে না। সন্ধ্যা দিবস রজনী, সন্ধ্যাবেলা, দিবস মানে দিন, রজনী হচ্ছে রাত্রি। তাহলে সন্ধ্যাবেলা, দিনের বেলা, রাত্রিবেলা কোন রকম ভাবে পৃথক করা যাচ্ছে না। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, অর্থাৎ কলিঙ্গে সঙ্গরে অর্থাৎ স্মরণ করছে, কলিঙ্গবাসীরা স্মরণ করছে। কাকে স্মরণ করছে? জৈমিনী ঋষিকে। জৈমিনী ঋষি হচ্ছে বজ্র নিবারক ঋষি, অর্থাৎ জৈমিনী ঋষিকে স্মরণ করলে তারা ভাবছে যে পুরাণে কথিত আছে জৈমিনী ঋষি বৃষ্টি কমাতে পারে, বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি শান্ত করতে পারে। তাই সকল কলিঙ্গবাসীরা জৈমিনী ঋষিকে ডাকছে। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখে দেখে রবির কিরণ। মানে হুর হুর দূর দূর করে ঝড় বয়ে চলেছে, তাই কেউ কি দেখতে পাচ্ছে না? রবি অর্থাৎ সূর্যের কিরণ, আলো, সূর্যের আলো কেউ দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। গর্ত ছাড়ি ভুজঙ্গ, ভুজঙ্গ শব্দ অর্থ হচ্ছে সাপ, ভাসিয়া মানে ভেসে বেড়াচ্ছে, বুলে অর্থাৎ বেড়াচ্ছে জলে। তাহলে গর্ত ছেড়ে সাপ কোথায় বেড়াচ্ছে? জলে ভেসে ভেসে বেড়াচ্ছে, কারণ স্থল তো নেই। নাই জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। তাই এই এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এই কলিঙ্গ দেশে জলস্থল কোন রকম ভাবে চেনা যাচ্ছে না। পুকুর, নদী, নালা, কোথায় স্থল, কোথায় উঁচু, কিছুই বোঝা যাচ্ছে না, সব জলে পরিপূর্ণ। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। নিরবধি অর্থাৎ অবিরাম 7 দিন ধরে বৃষ্টি বয়ে চলেছে। আচ্ছুক শস্যের কার্য হেজা গেল খর। এই 7 দিন ধরে অবিরত বৃষ্টি পড়ার ফলে প্রজাদের ঘরে যে শস্য সব জলে হেজে গেল। হেজে গেল অর্থাৎ মানে জলে পচে নষ্ট হয়ে যাওয়াকে বোঝায়। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। তার মানে এখানটায় মেঝেতে চাল ফুটো হয়ে শিল পড়ছে, আর এত বড় বড় শিল সেগুলা যেমন ভাদ্র মাসে তালতলাতে তাল পড়ে থাকে সেইভাবে শিল পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। দেবী চণ্ডীর আদেশ পেয়েছেন কে? বীর হনুমান। এ কি করছেন? মঠ অট্টালিকা ভাঙি পরে খান। কারণ
সাধারণত প্রজাদের ঘর বাড়ি সব ঝড় জলে ভেঙে গিয়েছে, সাধারণ ঘর বাড়ি, কিন্তু বড় বড় অট্টালিকা মঠ এগুলো তো ভাঙতে পারেনি। তাই দেবী চণ্ডী কি করছেন, বীর হনুমানকে আদেশ করেছেন যে সমস্ত মঠ অট্টালিকা ভেঙে খান খান যেন হয়ে যায়। হ্যাঁ, তারপর বলছেন কি, চারি মেঘে বয়ে ঢেউ পর্বত বিশাল, অর্থাৎ পর্বতের মতন বিশাল আকারে ঢেউ উঠে পড়ছে, আর উঠে পড়ে ঘরগুলা করে দলমল। হ্যাঁ, দলমল শব্দ অর্থ টলমল, ঘর সব টলমল করে পড়ে যাচ্ছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, আর দেবী চণ্ডীর আদেশে নদ নদীর জল বয়ে চলেছে। দেবী চণ্ডী যেদিকে তার ইচ্ছা সেই দিকে বয়ে চলেছে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এই লাস্ট লাইনটাই কবি মুকুন্দ চক্রবর্তী ভণিতা ব্যবহার করেছেন। কারণ সাধারণত মুকুন্দ চক্রবর্তী এবং মধ্যযুগে যত কবি আছে সমস্ত কবি তাদের পদের শেষ লাইনে ভণিতা ব্যবহার করত, এখানেও সেটাই করা হয়েছে। অম্বিকা মঙ্গল অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যের আরেক নাম, অম্বিকা মঙ্গল, অভয়া মঙ্গল। তাই কবি বলেছেন এই অম্বিকা মঙ্গল গান রচনা করেছেন শ্রী কবি কঙ্কন, অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি, সেই উপাধিটাই এখানে তুলে ধরেছেন। এই ক্লাসটি যদি তোমাদের একটু উপকৃত বলে মনে হয় তাহলে আমার এই ক্লাসটিকে লাইক বাটনে ক্লিক করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। তাহলে আমি পরবর্তী যেসব ভিডিওগুলো দিব তোমরা দেখতে পাবে।